২০২৪ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে মোট তোমাদের ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর। আর 101 পাঠ থেকে তোমাদের থাকবে বোমযাত্রীর ডায়েরি। আর ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। আর নিমিতি থেকে থাকবে ভাব সম্প্রসারণ। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন নোটটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। প্রথম, চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান বীর হনুমান, কলিঙ্গবাসী না গুজরাটবাসী। উত্তর হবে বীর হনুমান। প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, আংটি ছিল মহর্ষি কর্ণের, রাজশ্যালকের, শকুন্তলার না প্রিয়ংবদের। তবে শকুন্তলার। প্রশ্ন, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কথা বলেছে ইলিয়াস, ইলিয়াসের প্রতিবেশী, ইলিয়াসের স্ত্রী না ইলিয়াসের কন্যা। উত্তর হবে ইলিয়াসের স্ত্রী। বলেছে শঙ্কুর ডায়েরি লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিল লাল, সবুজ, নীল না কালো। উত্তর হবে সবুজ। প্রশ্ন, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ হলো বারেক, নির্ঝর, সন্ধ্যা, নিরস। উত্তর হবে বারেক। প্রশ্ন, নিচের কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? উদ্ধার, নদ্যম্বু, সপ্তর্ষি, যথোচিত। উত্তর উদ্ধার। দুয়ে দাগে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? তো লিখবে চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। পরে রয়েছে ধীবরের পাওয়া আংটিটি কেমন ছিল? তো লিখবে ধীবরের পাওয়া আংটিটি ছিল মণি খচিত এবং রাজার নাম খোদাই করা। পরে রয়েছে বৃদ্ধ বয়সী ইলিয়াসের সম্বল বলতে কী রইল? উত্তর লিখবে ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটা কোট, টুপি, জুতো এবং সমেত একটা বোচকা আর স্ত্রী শামসীমাগি। স্কুলে বিভীষিকা কে ছিলেন? উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তার কাছে বিভীষিকা স্বরূপ। রয়েছে সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? কবির নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। রয়েছে গামোছা থেকে গামছা শব্দটি এসেছে এরকম ধ্বনি পরিবর্তনের কারণ কি? উত্তর লিখবে আরামপ্রিয়তা বা উচ্চারণের সুবিধার কারণে শব্দের মধ্যেকার স্বরধ্বনি লোপ পেয়ে গামোছা থেকে গামছা এই ধ্বনি পরিবর্তনটি ঘটেছে। পরে যে স্বরভক্তি কথাটির অর্থ কি? উত্তর লিখবে স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন। পরে রয়েছে শত নাসিক ভবন কি? উত্তর লিখবে মূল শব্দের মধ্যে নাসিক ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকেই অনুনাসিক হয়ে গেলে তাকে বলে শতনাসিকী ভবন। যেমন পেচক থেকে পেঁচা, পিপিলিকা থেকে পিঁপড়ে। পরে হচ্ছে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? উত্তর লিখবে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম ছিল নিউটন। পরে হচ্ছে মঙ্গল গ্রহে জল কী রকম ছিল? উত্তর লিখবে মঙ্গল গ্রহের নদীর জল ছিল লালচে স্বচ্ছ পেয়ারা জেলের মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো, তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। তিনে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? তো লিখবে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী আলোচ্য কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে এই ঘটনা ঘটেছিল, কারণ হঠাৎ কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়।
কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। রয়েছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। কবিতার রচিত সাহিত্যকৃত্যগুলো নিয়ে ভেসে যেতে চান দূরে দূরান্তে। সাত সমুদ্রের পাড়ে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। পাঁচে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 3। প্রথম, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? উত্তর লিখবে উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বোঝানো হয়েছে। অবস্থার উন্নতি: ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন তিনি সম্পত্তি বলতে 7টা ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়া রেখে গিয়েছিলেন। কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে। পরে যে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেন বিভীষিকা ছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি: আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ: অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্ক মুহূর্তেই সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। পাঁচে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের দেওয়া, প্রশ্নের মান 3। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? উদ্দিষ্ট ব্যক্তি: কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যে রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছেন। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া: ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সে এরকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায়, সবে তাই পরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। পরের প্রশ্ন, সূচক এই জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? উল্লেখিত মন্তব্যটি করেছে রাজশ্যালক। জেলেকে ছেড়ে দেওয়ার কারণ: ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটি পাওয়ার পরে রাজশ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। আংটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথায় তার শোনে না, কিন্তু রাজশ্যালক রাজাকে বিষয়টি জানালে রাজা বলেন যে আংটি বিষয়ে ধীবর যা বলেছে সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সেই আংটিটি পেয়েছে। সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন। 6 দাগে রয়েছে কম বেশি 150টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 5। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কীভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। দেখে নাও, প্রশ্নের উত্তরটা আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, নোংর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। পয়েন্ট করবে স্বপ্ন হাইপেন ইচ্ছা হাইপেন কল্পনার প্রতীক। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে সুদূরের হাতছানি। শেষ পয়েন্ট করবে শেষের কথা। ভালো করে দেখে নাও। 7 দাগে রয়েছে কম বেশি 150টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর, প্রশ্নের মান রয়েছে 5।
ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে এমন বক্তব্যের কারণ। ভালো করে দেখে নাও। পরে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র আইপেন শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো। পয়েন্ট করবে ছাত্র শিক্ষক সম্পর্ক। ভালো করে দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। আটে দাগে রয়েছে কম বেশি 185 শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নিত দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। পরের পয়েন্ট করবে ডায়েরিটির বিশেষত্ব। প্রথম পয়েন্ট করবে রহস্যময় কালি। পরের পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়। পরে রয়েছে আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। পয়েন্ট করবে মঙ্গল গ্রহের বিবরণ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও।